হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমরা আগের দিন তাহলে পড়েছিলাম যে কোভ্যালেন্ট কম্পাউন্ড কিভাবে তৈরি হয় এবং কিভাবে তাদের স্ট্রাকচারগুলো করি। আচ্ছা, স্ট্রাকচার আমরা পরে কোয়েশ্চেন আনসার করার সময় আবার অনেক করব। তাহলে আজকে আমরা দেখি যে কোন কোন কন্ডিশনে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো তৈরি হয়। ওকে, দেখো কন্ডিশনস ফর দ্য ফর্মেশন অফ কোভ্যালেন্ট কম্পাউন্ডস। দেখো আমরা আয়নিক কম্পাউন্ড পড়েছিলাম, তাহলে আয়নিক কম্পাউন্ড যে যে কন্ডিশনে তৈরি হয় সেই কন্ডিশন নিশ্চয়ই কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করতে কাজে লাগবে না। পিরিয়ডিক টেবিলটা যখন আমরা দেখেছিলাম আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লেফট হ্যান্ড সাইডে যে সমস্ত মেম্বারগুলো আছে তারা খুব ভালো ইলেকট্রোপজিটিভ এবং রাইট হ্যান্ড সাইডে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তারা খুব ভালো ইলেকট্রোনেগেটিভ। এবং এই ইলেকট্রোপজিটিভ এবং ইলেকট্রোনেগেটিভ এরা মিলে তৈরি করছে কি কি আয়নিক কম্পাউন্ড, তাই না? তাহলে ইলেকট্রোপজিটিভ এবং মানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যত বেশি হবে তত আয়নিক কম্পাউন্ড তৈরি হওয়ার প্রবণতা বাড়বে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হওয়ার প্রবণতা কখন হবে না, যখন না তো তারা খুব ভালো ইলেকট্রোপজিটিভ না তো ইলেকট্রোনেগেটিভ, মানে মাঝামাঝি যে কম্পাউন্ডগুলো তারা আয়নিক কম্পাউন্ড তৈরি করতে হেল্প করবে, তাই না? তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করার শর্তটা কি না, তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যেন খুব বেশি না হয়। কাদের না, একটা কম্পাউন্ড তৈরি করতে তো মিনিমাম দুটো এলিমেন্ট লাগে, ওই দুটো এলিমেন্টের মধ্যেকার যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স সেটা যেন খুব বেশি না হয়। বোঝা গেছে যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যত বেশি হবে তত তারা আয়নিক কম্পাউন্ড তৈরি করবে, আর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যত কম হবে তত তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে, তাই না? যেমন মনে করো NaCl, এখানে সোডিয়াম আছে লেফট হ্যান্ড সাইডে একদম 1 নাম্বার গ্রুপের মেম্বার, আর ক্লোরিন সেখানে 17 নাম্বার গ্রুপের মেম্বার। তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স সোডিয়াম আর ক্লোরাইড মানে ক্লোরিন এই দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি। তাই জন্য এরা কি তৈরি করে, এরা তৈরি করে আয়নিক কম্পাউন্ড। বোঝা গেছে? এবার মনে করো জল H2O, অক্সিজেন আর হাইড্রোজেন এই দুজনকার মধ্যেকার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি নয়, তাই জন্য এরা কি তৈরি করে না, এরা তৈরি করে কোভ্যালেন্ট কম্পাউন্ড। বোঝা গেছে? যেমন মনে করো মিথেন CH4, কার্বন আর হাইড্রোজেন আসলে ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেন থাকে 1 নাম্বার গ্রুপে। হাইড্রোজেন 1 নাম্বার গ্রুপে থাকলেও মানে প্রশ্ন আসতেই পারে যে হাইড্রোজেন তো থাকে 1 নাম্বার গ্রুপে, তাহলে 1 নাম্বার গ্রুপে মানে খুব ভালো ইলেকট্রোপজিটিভ, সত্যি হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ। কিন্তু কার্বন দেখো তো কোথায় আছে, কার্বন কত নাম্বার গ্রুপে আছে, 14 নাম্বার, এবং কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এমন কিছু হাইড্রোজেনের চাইতে বেশি নয়, ঠিক আছে? এরও 2.1 আর এরও হচ্ছে গিয়ে 2.6, এইরকম মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এমন কিছু বেশি নয়। তাহলে এরা কি তৈরি করবে না, এরা তৈরি করবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। বোঝা গেছে? মানে যে সমস্ত কম্পোনেন্ট দুটোর বা এলিমেন্ট দুটোর সবকিছুর পার্থক্য অনেক বেশি সবকিছুর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোর ডিফারেন্স দুজনকার মধ্যে অনেক বেশি হবে, তখন তারা তৈরি করবে আয়নিক কম্পাউন্ড। আর যখনই এদের মধ্যেকার ওই সমস্ত কিছু খুব বেশি ডিফারেন্স হবে না তখন তারা তৈরি করবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। যেমন দেখো আরেকটা উদাহরণ বলছি, মনে করো ক্লোরিন Cl2, ক্লোরিন গ্যাস Cl2, এখানে দুটোই ক্লোরিন এলিমেন্ট, তাই না? এর যা ইলেকট্রোনেগেটিভিটি এরও তাই ইলেকট্রোনেগেটিভিটি, এর যা আয়নাইজেশন পোটেনশিয়াল কি বলেছিলাম আগে বলেছি, এরও তাই, দুজনকার মধ্যেকার কোনো ডিফারেন্সই নেই। তাহলে এরা কি তৈরি করবে, আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড? ডেফিনেটলি এরা করবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দুজনকার মধ্যে কিছুই না থাকে কিংবা খুব সামান্য পার্থক্য থাকে তাহলে তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। যদি আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি, একটা ইলেকট্রন লিবারেট করতে যতটা এনার্জি লাগছে, এদের এই এনার্জিটা যদি দুজনকার প্রায় সমান হয় বা একদম সমান হয় তাহলে অবশ্যই তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। মানে ভালো আয়ন তৈরি করার ক্ষমতা খুব ভালো নেই, ঠিক আছে? মানে ইলেকট্রোপজিটিভ কারা, প্রথম গ্রুপ 1 গ্রুপ 2 এরা খুব ভালো ইলেকট্রোপজিটিভ, তারপরে এগুলো ভালো ইলেকট্রোপজিটিভ কিন্তু অত ভালো ইলেকট্রোপজিটিভ নয়, মানে ইলেকট্রোপজিটিভ বাট খুব ভালো ইলেকট্রোপজিটিভ নয়, তাই না? যত বেশি ভালো ইলেকট্রোপজিটিভ এবং যত বেশি ভালো ইলেকট্রোনেগেটিভ হবে তখন তারা দুজন মিলে আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। কিন্তু দুজনকার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির বা ইলেকট্রোপজিটিভিটির পার্থক্য যদি কিছুই না থাকে বা সামান্য থাকে তখন তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। বোঝা গেছে? পজিটিভ চার্জ পার্মানেন্ট আর নেগেটিভ
পার্মানেন্ট যদি তৈরি করে তখন তাদের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন আয়নিক কম্পাউন্ড তৈরি করতে হেল্প করে। আর যদি পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরিই না হয়, কেউ ইলেকট্রন ধরো ছাড়তেই রাজি নয়, কেউ ইলেকট্রন গ্রহণ করতেই রাজি নয়, তাহলে চার্জও তৈরি হলো না। তখন তারা কি তৈরি করবে না কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। কিভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয় আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ওকে, তাহলে 1 নাম্বার শর্ত কি পেলাম? এখানে অনেক শর্ত পেয়ে গেলাম। 1 নাম্বার কি পেলাম? যে কোভ্যালেন্ট তৈরি হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে দুটো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সামান্য থাকবে, হয় থাকবেই না, নাহলে সামান্য থাকবে। ঠিক আছে। 2 নাম্বার শর্তটা কি, কন্ডিশনটা কি না দুটো এলিমেন্টের মধ্যে আয়নাইজেশন পোটেনশিয়ালের ডিফারেন্সটা অত্যন্ত কম থাকবে। 3 নাম্বার কি, আয়নাইজেশন পোটেনশিয়াল বলে দিলে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির কথা বলে দাও। এটাও তাই যে দুটো এলিমেন্টের মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটির যে পার্থক্যটা সেটাও অত্যন্ত সামান্য থাকবে, পার্থক্য কিছু থাকবেই না কিংবা অত্যন্ত সামান্য থাকবে। ওকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির কথা বললাম, আয়নাইজেশন পোটেনশিয়ালের কথা বললাম, ইলেকট্রন অ্যাফিনিটির কথা বললাম। 3 নাম্বার। 4 নাম্বারে কি বলবো? 4 নাম্বার মানে মাঝখানে যে এলিমেন্টগুলো আছে, পিরিয়ডিক টেবিলের মাঝখানে যে এলিমেন্টগুলো আছে তাদের কথা শুধু ভাবো। ঠিক আছে। তারপর 4 নম্বরে আমরা কি বলবো? 4 নম্বরে বলবো যে যে সমস্ত এলিমেন্ট মনে করো +3, +4, +5 কিংবা -3, -4, -2 এইরকম চার্জ তৈরি করতে পারে তারা আসলে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। মানে যে +1 করবে সে বুঝে নিতে হবে খুব ভালো ইলেকট্রোপজিটিভ, সে আয়নিক কম্পাউন্ড তৈরি করতে যাবে। যে 2+ করবে, আমি এই কথা আগে বলেছিলাম, যে 2+ করবে তার ইলেকট্রোপজিটিভিটির ভ্যালুটা কম। এবার তোমরা আবার প্রশ্ন করতে পারো, যারা নতুন দেখছো, যারা পুরনো দেখছো তারা আগে থেকে জানো, যারা নতুন দেখছো তারা হয়তো বলবে আরে +1 এর চেয়ে তো +2টা মোর ইলেকট্রোপজিটিভ, তাহলে কে বেশি ইলেকট্রোপজিটিভ হলো? নিশ্চয়ই +2। তা নয়, +1 যে সে হচ্ছে বেশি ভালো ইলেকট্রোপজিটিভ। মানে কি, সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে এবং +1 চার্জটাকে ক্যারি করতে পারবে। বুঝে গেছে? +2 যে হবে কথাটা মানে কি, দুটো ইলেকট্রন ছেড়েছে মানে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর সে পজিটিভ তো হয়েছিল, পজিটিভ হওয়ার পরে তাকে আবার পজিটিভ করেছি, মানে সেকেন্ড ইলেকট্রনটা ছাড়ার কিন্তু তার অত বেশি তাগিদ ছিল না। যখন পজিটিভ হয়ে যাবে তখন সেকেন্ড পজিটিভ করার জন্য কি করতে হবে? আরো একটা ইলেকট্রনকে লিবারেট করতে হবে। সে তো অলরেডি পজিটিভ হয়ে আছে, যে পজিটিভ হয়ে থাকবে সে সেকেন্ড ইলেকট্রনটাকে ছাড়ার চাইতে ওটাকে ধরে রাখতে বেশি করে চাইবে, তাই না? পজিটিভ চার্জ এই নেগেটিভকে তো ধরে রাখতে চাইবে, ইলেকট্রনটাকে ছাড়তে চাইবে না। বুঝে গেছে? এবার মনে করো এটা ছেড়ে দিয়ে 2 পজিটিভ হয়ে গেল, এবার ফার্দার আরেকটা ইলেকট্রন যদি তুমি বার করে 3 পজিটিভ করতে চাও তাহলে ও কি আর ফার্দার পারমিশন দেবে আরেকটা ইলেকট্রন ছাড়ার জন্য? তাহলে যে ইলেকট্রন ছেড়ে আরো পজিটিভ হতেই চাইছে না সে কি করে ভালো ইলেকট্রো পজিটিভ হবে? কথাটা বোঝা গেছে? এই জন্যে যে 3+, 4+, 2+ এই সমস্ত চার্জ দেখাবে মানে তারা ভালো ইলেকট্রো পজিটিভ নয়। ওয়েরাস একই রকম ভাবে যে যারা +, -2, -3, -4 দেখাবে তার মানে তারা ভালো ইলেকট্রোনেগেটিভ নয়। তাহলে ভালো ইলেকট্রোপজিটিভ, ভালো ইলেকট্রোনেগেটিভ তৈরি করবে আয়নিক কম্পাউন্ড, আর যারা কম ভালো পজিটিভ, কম ভালো নেগেটিভ তারা তৈরি করবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে প্রত্যেকটা কন্ডিশন কিভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে। ওকে, চলো নেক্সট। তাহলে দেখো আমরা তড়িৎযোজী যৌগ পড়েছিলাম, তড়িৎযোজী যৌগ পড়া হয়ে গেলে সমযোজী যৌগটা তার সাথে কম্পেয়ার করেই আমরা পড়ে নিতে পারবো। তাহলে যারা তড়িৎযোজী যৌগ তৈরি করেছে, যে কন্ডিশনে করেছে, এটা যেমন উল্টো হয়ে গেল, সিমিলারলি ক্যারেক্টারিস্টিক্স অফ কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর অলসো অপোজিট অফ আয়নিক কম্পাউন্ডস। বোঝা গেছে? যেমন আমরা আয়নিক কম্পাউন্ডস এর ক্ষেত্রে বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ড যারা হবে তারা সবসময় সলিড স্টেটে থাকবে। কেন থাকবে বলেছি? তাহলে তারা যদি সলিড হয় মানে তাদের অ্যাকচুয়ালি কি বলেছিলাম যে তাদের আকর্ষণ বলটা এত বেশি তীব্র যে তারা অত্যন্ত শক্তিশালী বন্ধন দিয়ে জুড়ে থাকে। শক্তিশালী বন্ধন দিয়ে যেহেতু জুড়ে আছে তাহলে তারা স্টেবল সলিড স্টেট তৈরি করবে। whereas কোভ্যালেন্ট কম্পাউন্ড কি তৈরি করবে না, কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে বলো লিকুইড কিংবা গ্যাস। তাহলে আয়নিক কম্পাউন্ড তৈরি করছে সলিড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছে লিকুইড কিংবা গ্যাস। ঠিক আছে? যেমন যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড তুমি তুলে নাও তাদেরকে দেখতে পাবে তারা হয় লিকুইড না হলে গ্যাস। এক্সেপশন সব জায়গাতেই আছে, এক্সেপশন আছে। যেমন হীরের মধ্যেকার যে বন্ধনটা সেটা কিন্তু কোভ্যালেন্ট, কিন্তু আমরা দেখতে পাই হিরেটা সলিড। গ্রাফাইটটা হচ্ছে নিজেদের মধ্যেকার যে বন্ধনগুলো সেগুলো হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট। আমরা সব দেখবো, হিরো দেখবো, গ্রাফাইট, প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা করে দেখবো, কিন্তু তারা হচ্ছে গিয়ে
সলিড, ওই দু একটা এক্সেপশন আছে, বাকি সমস্ত কোভ্যালেন্ট, যেমন মনে করো জল তরল হয়, অ্যামোনিয়া গ্যাস হয়, HCl অরিজিনালি গ্যাস হয়, যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড তুমি তুলে নাও প্রত্যেকে হয় লিকুইড হবে নাহলে গ্যাস হবে, দু একটা এক্সেপশন ছাড়া। ওই হিরে আর গ্রাফাইট এরকমই দুটো তিনটে এক্সেপশনাল আছে। ওই আমাদের ইয়ে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তাই না, এরকম কিছু দু একটা, চিনি, এরকম দু একটা এক্সেপশনাল আছে। কেন আছে এগুলো যখন ওদেরকে পড়বে তখন ভালোভাবে জানতে পারবে। আপাতত জেনে রাখো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো জেনারেলি লিকুইড আর গ্যাসিয়াস হয়, whereas আয়নিক কম্পাউন্ড সবাই কি হয় না সলিড হয়। বোঝা গেছে? এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন নয় অ্যাকচুয়ালি, এটার কনসেপশনটা ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে HCl। HClটা কি আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড? অ্যাকচুয়ালি HClটা হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ড। মনে রাখবে HClটা অ্যাকচুয়ালি হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে? এটা কিন্তু আয়নিক নয়, এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক নয়। আমাদের ভুল হতেই পারে যে HCl বোধহয় আয়নিক নয়, HCl হচ্ছে কোভ্যালেন্ট। HCl হচ্ছে কি আসলে গ্যাস, HCl নরমাল পিওর HCl হচ্ছে কি গ্যাস। এবার বলবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাম, এগুলো তো অ্যাসিড আমরা লিকুইড জানি, বোতলে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় বোতলে, তাহলে কি করে হলো? অ্যাকচুয়ালি HCl খুব তাড়াতাড়ি জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে? এখানে দ্রাব্যতা কথাটা চলে এলো, একটু পরেই বলছি। যেহেতু তাড়াতাড়ি জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাহলে জলে চলে গেলে, খুব বেশি পরিমাণে জলে যদি চলে যায়, সেটাকে আমরা HCl মানে লিকুইড HCl বলবো তাকে। এবার লিকুইড HClটা কিন্তু HCl নয়, তার মধ্যে জল অ্যাকচুয়ালি মিশে আছে। নর্মাল HCl হচ্ছে গিয়ে গ্যাস, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সলিড, 2 নম্বরে কোভ্যালেন্ট হচ্ছে গিয়ে লিকুইড কিংবা গ্যাস। 2 নম্বরে আমরা কি বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ডের যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট সেগুলো অনেক বেশি হয়। মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট এগুলো কিন্তু অনেক বেশি হয়, whereas এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট সেগুলো কিন্তু এর মতো অত বেশি হয় না, অনেক কম হয়, ঠিক আছে? এমনিতে নর্মালি লিকুইড কিংবা গ্যাস অবস্থায় থাকে, তাহলে লিকুইড থাকে কথাটা মানে কি, সলিড তো থাকে না, সলিড হয়তো থাকে না, আমাদের রুম টেম্পারেচারে লিকুইড হয়ে আছে, মানে আমাদের মেল্টিং পয়েন্ট তো অনেক কম, অবশ্যই রুম টেম্পারেচার কম। এবার আসছে কি বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট যারা গ্যাস হয়ে আছে তাহলে বুঝেই নিতে হবে যে তারা গ্যাসিয়াস স্টেটে আছে, মানে তো বয়লিং পয়েন্টটা কম বটেই। আর যারা লিকুইড হয়ে আছে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা বয়েল করে দিতে পারি, তাই না? 3 নম্বরে এবার আসছি, দেখো আমরা পড়েছিলাম যে আয়নিক বন্ধনকে ভাঙতে অনেক বেশি শক্তি লাগে। আরে ভাই, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, ওই জন্যই তো। তাহলে একে আয়নিক, যে কোনো আয়নিক কম্পাউন্ডকে ভাঙতে অনেক বেশি, মানে বন্ধন বিয়োজন যে শক্তি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা অনেক বেশি, whereas বন্ড ডিসোসিয়েশন এনার্জি এটার অনেক কম। বোঝা গেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি ক্যারি করে। এটা বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি তখনই ক্যারি করতে পারবে যদি তারা লিকুইড স্টেটে থাকে কিংবা মেল্টিং স্টেটে থাকে, মানে হয় তাদেরকে জলে দ্রবীভূত অবস্থায় থাকতে হবে, আর না হলে তাদেরকে মানে গলিত অবস্থায় থাকতে হবে, তারা যেন গলে থাকে, মানে তাদের ক্যাটায়ন আর অ্যানায়নটা যেন সেপারেটেড থাকে, একসাথে যুক্ত হয়ে সলিড স্টেটে থাকলে কোনো সলিড স্টেটে আয়নিক কম্পাউন্ড সলিড স্টেটে থাকাকালীন ইলেকট্রিসিটি ক্যারি করবে না। বোঝা গেছে? একই রকম ভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড কেউই ইলেকট্রিসিটি ক্যারি করে না, কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড ইলেকট্রিসিটি ক্যারি করে না। তাই এই যে এক্সেপশন বাবা জীবন আছেই বসে, HCl, তোমরা বলবে ম্যাম HCl তো খুব ভালো ইলেকট্রিসিটি ক্যারি করে। মনে রাখবে HCl যখন গ্যাস অবস্থায় থাকে, মানে এটা যখন পিওর অবস্থায় থাকে, কোনো ইমপিউরিটিস এর মধ্যে নেই, মানে কোনো জল নেই, বাইরে থেকে কিচ্ছু লেগে নেই, মানে HCl তখন HCl হয়েই থাকে। আমি কি বললাম, সে আমাদের আয়নিক কম্পাউন্ড হোক আর কোভ্যালেন্ট কম্পাউন্ড হোক, যতক্ষণ না সে ক্যাটায়ন আর অ্যানায়নে কনভার্ট হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কোনোভাবেই ইলেকট্রিসিটি ক্যারি করতে পারবে না। তাহলে HCl এমন কিছু এক্সেপশনাল জিনিস নয়। HCl এর ক্ষেত্রেও কি হয় না, এটা কোনো একটা ক্যাটালিস্ট যদি পায়, আই রিপিট, কোনো একটা যদি ক্যাটালিস্ট পায়, তাহলে HCl ভেঙে গিয়ে H+ আর Cl- এ কনভার্ট হয়ে যায়। তাহলে ক্যাটালিস্ট মানে কাকে পাবে? ক্যাটালিস্ট মানে বড় বড় গুরু গম্ভীর কাউকে লাগবে না, জল এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। বা মনে রাখবে HCl তো জলে ডিজলভ হয়ে যায়, ডিজলভ হওয়া মানেই হচ্ছে HCl ভেঙে গিয়ে H+ আর Cl- আয়ন তৈরি করে, তবেই সে ডিজলভ হতে পারে। এমনি HCl নর্মালি
মানে HCl হয়ে হয়ে ডিজলভ হবে না, যে কোনো জিনিস ডিজলভ হচ্ছে মানেই হচ্ছে সেটা ভাঙছে, বোঝা গেছে? তাহলে HCl জলের মধ্যে ডিজলভ হয়ে H+ অ্যান্ড Cl- এই দুটো আয়ন তৈরি করে, এবং তারা যেহেতু ক্যাটায়ন আর অ্যানায়ন আলাদা হয়ে যায় তাই তারা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, ঠিক আছে? নর্মালি HCl যখন গ্যাসিয়াস স্টেটে থাকে তখন তারা কোনো রকম ভাঙে না, এদের মধ্যে কোনো বন্ড ব্রেক করে না, মানে কোভ্যালেন্ট বন্ডটা আনচেঞ্জ থাকে, ঠিকঠাক থাকে, সেই জন্য তারা কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করে না, কোনো তড়িৎ প্রবাহিত এর মধ্যে দিয়ে হয় না, ঠিক আছে? কারেন্ট ক্যারি করে না। কিন্তু যখন জলের মধ্যে দ্রবীভূত করি তখন তারা কারেন্ট ক্যারি করতে পারে। কেন পারে বললাম, ওকে? আচ্ছা, তাহলে এটা হলো 4 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। 5 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স, তাহলে আমরা কি বললাম? কারেন্ট ক্যারিয়ার খুব ভালো হচ্ছে আয়নিক কম্পাউন্ড, এবং অবশ্যই গলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায়, নর্মালি সলিড স্টেটে হবে না, ঠিক আছে? আর কোভ্যালেন্ট কম্পাউন্ড কেউ সেইভাবে কারেন্ট ক্যারি করে না, দু একজন করে, যেমন HCl কেন করে বললাম, আবার জলও করে। জল করে কেন? পিওর ওয়াটার করে না, কিন্তু পিওর ওয়াটার একই কথা, পিওর ওয়াটার H2O, অর্থাৎ H2O এটা ভাঙে না, ঠিক আছে? H2O হচ্ছে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, এদের মধ্যেকার বন্ড ব্রেক হয় না। কিন্তু নর্মালি আমরা যে সমস্ত জলগুলো পাই তারা হচ্ছে ইমপিওর। ইমপিওর মানে এটা নয় যে তার মধ্যে অনেক ময়লা থাকে, সেটা নয়। ইমপিউরিটি কথাটার মানে হচ্ছে জলের মধ্যে অনেক কিছু মিশে থাকে, অনেক খনিজ লবণ থাকে, তাই না? এই মিনারেলসগুলো যেমন লোহা, কপার, এরকম অনেক রকমের যে মিনারেলস তারা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং তারা জলকে ভাঙতে সাহায্য করে। H+ আর OH- এই আয়নগুলোতে ভাঙতে সাহায্য করে। সে যখন ক্যাটায়ন আর অ্যানায়ন হয়ে গেল, এবার এরা তো কারেন্ট ক্যারি করতে পারবে। আমরা জানি কারেন্ট ক্যারি করার জন্য দুটো কন্ডিশন লাগবে, হয় তাদেরকে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙতে হবে, কিংবা ফ্রি ইলেকট্রন লাগবে। এখানে ফ্রি ইলেকট্রনের গল্প নেই, এখানে হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের গল্প। কিন্তু মনে রাখতে হবে এটা অবশ্যই কোনো না কোনো ক্যাটালিস্টের প্রেজেন্সে হবে। যদি কোনো ক্যাটালিস্ট না থাকে, দ্যাট ইজ যদি জলটা পিওর ওয়াটার হয়, তাহলে কিন্তু সে কারেন্ট ক্যারি করতে পারবে না। যদি মানে ক্যাটালিস্ট থাকে তবেই সে ক্যাটায়ন অ্যানায়ন ভাঙবে এবং কারেন্ট ক্যারি করতে পারবে। ক্লিয়ার হয়েছে? লেভেল 5 নাম্বার হচ্ছে গিয়ে দ্রাব্যতা, সলিবিলিটি। মনে রাখবে একটা কোড ওয়ার্ড, লাইক ডিসলভস লাইক, ঠিক আছে? মানে যে যেমন সে তার মধ্যে দ্রবীভূত হয়। কথা বোঝা গেছে? মনে করো আমি একজন সাধারণ, খুব সাধারণ একজন স্কুলে পড়াই, এরকম একটা মানুষ পড়াই, তো আমি যদি মনে করো কোনো ফিল্ম স্টারকে বিয়ে করতে যাই, সমস্যা, খুব সমস্যা, তারও সমস্যা আমারও সমস্যা, না তো তার কোনো কিছু আমার সাথে ম্যাচ করবে, না তো আমার তার সাথে কোনো কিছু ম্যাচ করবে, তাই না? তাহলে দুজনকার অ্যাডজাস্টমেন্ট বলো, দুজনকার সব কিছু প্রচুর প্রবলেম হয়ে যাবে। কিন্তু মানে সেই ফিল্ম স্টার যদি তার রিলেটেড, তার সারাউন্ডিং কেউ থাকে, তাকে যখন বিয়ে করবে তখন তিনি হ্যাপি থাকবেন। তাহলে যে যেরকম তার সারাউন্ডিংয়ের পরিবেশটা যদি সেরকম হয়, সে সেখানে ডিজলভ হয়ে থেকে যাবে, ব্যাপারটা সেরকম। যারা আয়নিক, তারা আয়নিক সলভেন্টের মধ্যেই দ্রবীভূত হয়ে যাবে এবং সেখানে কোনো রকম মানে প্রবলেম নেই। এবং যারা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তারা কোভ্যালেন্ট যে সমস্ত সলভেন্টগুলো থাকবে সেখানে দ্রবীভূত হয়ে যাবে, ঠিক আছে? এমন নয় যে আয়নিক কম্পাউন্ডগুলো কোভ্যালেন্টের মধ্যে দ্রবীভূত ভালো হবে আর কোভ্যালেন্টগুলো আয়নিকের মধ্যে দ্রবীভূত ভালো হবে। এই কথাটার মধ্যেও ভুল আছে। কেন? ম্যাক্সিমাম না, সব আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট ওয়াটারের মধ্যে, কোভ্যালেন্ট বন্ড আছে না, তাই না? কোভ্যালেন্ট ওয়াটারের মধ্যে খুব ভালোভাবে ডিসলভ করে যায়। কেন? আমি যেই বললাম লাইক ডিসলভ লাইক, এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর আয়নিক কম্পাউন্ড কি করে তাহলে কোভ্যালেন্টের মধ্যে দ্রবীভূত হচ্ছে? তার কারণটা হচ্ছে ওয়াটারের আসলে পোলারিটিটা অনেক বেশি। এবার পোলারিটি জিনিসটা কি? পোলারিটি মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ এর পার্থক্য হয়ে যাওয়ার ক্ষমতা। মানে এখানে পজিটিভ আর নেগেটিভ কি আমরা জানি, অক্সিজেন হচ্ছে গিয়ে ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, তাই না? তাহলে জল কেমন ভাবে তৈরি হয় না, OH2 এইভাবে তৈরি হয়। তো তাহলে এখানে অক্সিজেন হচ্ছে গিয়ে ডেল নেগেটিভ আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে ডেল পজিটিভ। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে? অক্সিজেন হচ্ছে 3.5, সেখানে হাইড্রোজেন হচ্ছে গিয়ে 2.1 বা 2.8 এরকম কিছু একটা, ভুলে গেছি, যাই হোক এটা ভুল হতে পারে। তো মোট কথা খুব পার্থক্যটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? যেহেতু এদের দুজনকার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা অনেকটা বেশি, তাই এই বন্ডটা হচ্ছে গিয়ে পোলার। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যখন বেশি হবে তখন দুটো বন্ডকে আমরা বলবো পোলার বন্ড। মানে কি? মানে এরা কোভ্যালেন্ট বন্ড করলেও এরা অতটাও মানে সৎ নয়, কোভ্যালেন্ট বন্ডটার প্রতি মানে সম্পর্কটার প্রতি অতটা সৎ নয়। কেন সৎ নয়? না, কোভ্যালেন্ট হওয়ার
ক্রাইটেরিয়া কি ছিল না, এর একটা ইলেকট্রন এবং ওর একটা ইলেকট্রন দুজনে দুটোকে সমানভাবে ব্যবহার করবে, কেউ একটু বেশিও ব্যবহার করবে না, কেউ একটু কমও ব্যবহার করবে না। কিন্তু ওরা কি করে, এ যেহেতু বেশি ইলেকট্রন নেগেটিভ, তাই এই দুটো ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করে, ঠিক আছে, নিজের দিকে খানিকটা টেনে নেয়। ফলে এই দুটো ইলেকট্রন অক্সিজেন ঘেঁষে থাকে, আমি এই দিকটাতে দেখালাম, এদের দুজনকার ইলেকট্রনটা দেখালাম, থাকার কথা ছিল এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ওরা থাকে অক্সিজেন ঘেঁষা, ঠিক আছে, অক্সিজেনের দিকে খানিকটা এগিয়ে থাকে। whereas হাইড্রোজেন হচ্ছে কি মোর ইলেকট্রোপজিটিভ দেন অক্সিজেন। তাহলে হাইড্রোজেন কি করবে, ও ওই বন্ডেড ইলেকট্রনটাকে সিমিলারলি ওর নিজের কাছে অত ভালোভাবে রাখতে চাইবে না, ও দূরে ঠেলতে চাইবে, তার মানে অক্সিজেনের দিকে ঠেলতে চাইবে। তাহলে অক্সিজেনের কাছে ইলেকট্রনটা একটু বেশিক্ষণ থাকে বলে, বেশি থাকে বলে অক্সিজেন পার্সিয়াল, পুরোপুরি নয়, পার্সিয়াল আংশিক নেগেটিভ চার্জ পায়, এবং হাইড্রোজেন ওই একই রকমের পার্সিয়াল কি চার্জ পায়, পজিটিভ চার্জ পায়। বোঝা গেছে? তার ফলে এই বন্ডটা খানিকটা পোলার হয়ে যায়, পোলার ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যায়, ধ্রুবীয় হয়ে যায়। তার মানে পজিটিভ আর নেগেটিভ এই ডিফারেন্সটা তৈরি হচ্ছে, এই ডিফারেন্সটাকেই বলা হয় পোলারিটি, ঠিক আছে। তার মানে এটা নিউট্রাল থাকার কথা ছিল, কিন্তু নিউট্রাল না হয়ে চার্জ ডিফারেন্স তৈরি হচ্ছে, তার মানে বন্ডটা হচ্ছে কি পোলার। এই পোলারিটিটা তৈরি হয় বলে, এই পজিটিভ নেগেটিভ চার্জ ডিফারেন্সটা তৈরি হয় বলে এরা যে কোনো আয়নিক কম্পাউন্ড, যে কোনো আয়নিক কম্পাউন্ডকে দ্রবীভূত করতে পারে। সিমিলারলি ম্যাক্সিমাম কোভ্যালেন্ট কম্পাউন্ডকেও দ্রবীভূত করতে পারে। বোঝা গেছে? কেননা ওরা নিজেরা কোভ্যালেন্ট, লাইক ডিসলভস লাইক, তাহলে যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডকেও জল দ্রবীভূত করতে পারে, এবং তার পোলারিটি ডিফারেন্সে নিজে পোলার বলে, পোলারিটি ডিফারেন্স আছে বলে সে কি করে, ম্যাক্সিমাম আয়নিক কম্পাউন্ডকেও দ্রবীভূত করতে পারে। এই জন্যে জলকে বলা হয় সার্বজনীন ধ্রুবক, মানে যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড, যে কোনো আয়নিক কম্পাউন্ড, যে কোনো অ্যাসিড, যে কোনো বেস, ম্যাক্সিমাম টাইপের জিনিসপত্রকে ও দ্রবীভূত করতে পারে। ওকে, এবার দ্রবীভূত হওয়ার আরো অনেক রকমের ক্রাইটেরিয়া আছে, এগুলো আমরা পরে আবার ডিসকাশন করবো। আবার আশা করি এখানে কোনো রকম প্রবলেম নেই তোমাদের। এবার দেখো 5 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হলো, এবার আসছে 6 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। 6 নাম্বারে কি বলবো, দেখো আগের দিন মনে আছে আমরা বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ডের বন্ডের কোনো অভিমুখ নেই, আমরা বলেছিলাম মনে আছে যে ওদের কোনো ডাইরেকশন নেই। মনে করো এটা একটা পজিটিভ ক্যারেক্টারিস্টিক, মানে আমাদের ক্যাটায়ন, আর এটা হচ্ছে কি অ্যানায়ন। সাপোজ এর প্রত্যেকে গোল, এরকম আমার কাছে গোল কোনো সাবস্টেন্স নেই, নইলে সেটা দিয়ে দেখাতাম। মনে করো এটাও গোল, এটাও গোল, ঠিক আছে। তাহলে এরা কেমনভাবে পরস্পরকে আকর্ষণ করবে, এইভাবে থাকলেই করবে, না এইভাবে থাকলে করবে, না এইভাবে থাকলে করবে, না যে কোনো জায়গায় থাকলে করবে। আমরা বলেছিলাম পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকলেই করবে, এইরকমই যে থাকতে হবে তা কিন্তু নয়, এটা তো গোল, যে কোনো জায়গায় যদি থাকে, মোট কথা কাছাকাছি থাকলেই তারা আকর্ষণ করবে। এদের দুজনকার মধ্যেকার বন্ডটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে বলছি, কিন্তু কোভ্যালেন্ট নয়, আয়নিক কম্পাউন্ড যদি হয় পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকলে যে কোনো জায়গায় থাকুক না কেন তারা পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, তার মানে এদের বন্ডটা কিভাবে তৈরি হচ্ছে না, ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে। আর ফোর্স অফ অ্যাট্রাকশনের পার্টিকুলার কোনো দিক নির্দেশী ব্যাপার নেই, যে কোনো জায়গায় থাকুক না কেন কাছাকাছি থাকলেই আকর্ষণ করবে। তাহলে আমরা কোভ্যালেন্ট আয়নিক কম্পাউন্ড যখন পড়েছিলাম আমরা দেখেছিলাম যে এদের মধ্যেকার কোনো রকম বন্ড ডাইরেকশন প্রপার্টি নেই, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডে বন্ড ডাইরেকশন প্রপার্টি আছে। বন্ড ডাইরেকশন প্রপার্টি মানে কি, বন্ড ডাইরেকশন প্রপার্টি কথাটার মানে হচ্ছে, মনে করো H, ঠিক আছে, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা এইভাবেই হবে। বোঝা গেছে? HCl মানে HCl, মনে করো NaCl এর কথা বললাম, Na আর Cl, এখানে এই NaCl এইভাবেও তৈরি হতে পারে, NaCl এইভাবেও তৈরি হতে পারে, এইভাবেও NaCl হতে পারে, যেমন ভাবে খুশি NaCl এইভাবে হতে পারে, ঠিক আছে। মানে ক্লোরিন পরমাণু আর সোডিয়াম পরমাণু আয়ন হিসাবে পাশাপাশি থাকলেই হচ্ছে, কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেনকে এই অ্যাঙ্গেলেই থাকতে হবে, এইভাবেই থাকতে হবে, তবেই এরা বন্ধন তৈরি করতে পারে। আমি যদি লিখি যে হাইড্রোজেন এইভাবে আর এইভাবে থাকলো আমার জল হয়ে গেল, এটা কিন্তু ভুল। ক্লিয়ার? ভেসপার থিওরি আরো যত পরে যাবো তত এই জিনিসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। মানে এদের বন্ধনটা এইভাবেই হবে, অন্য আর কোনোভাবে হবে না। HCl, H আর Cl এইরকম ভাবেই হবে, এমনটা নয় যে H আর HCl আসলে দুজন, তো এটা দেখানোটা মুশকিল। মানে মনে করো HCl দুজন আছে, এদেরকে দেখানোটা মুশকিল। মানে এরা সরল রেখা বরাবরই থাকবে, H আর Cl পরস্পর সরল রেখা বরাবরই থাকবে, এমন নয় যে এরা টেরা ভাবে মানে দুজনে থেকে গেল। মানে কি বলবো, মনে করো জলটাই বলি, অক্সিজেন তুমি মনে করো এইভাবে আঁকলে, এইভাবে, এটাও হবে না। কিন্তু এদের মধ্যেকার একটা যে অ্যাঙ্গেল আছে সেই ফিক্সড অ্যাঙ্গেলেই এরা থাকবে,
180 ডিগ্রি অ্যাঙ্গেলও হবে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও থাকবে না। মনে করো এখানে ও লিখে দিলাম, এখানে এইচ আর এখানে এইচ দিয়ে দিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটাতেও হবে না। ওদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাই থাকবে 104°28'। ওই অ্যাঙ্গেলটাইতেই থাকতে হবে, মানে এদের বন্ধন নির্দেশী ধর্ম আছে। কোভ্যালেন্ট কম্পাউন্ডের বন্ধন নির্দেশী ধর্ম আছে, কিন্তু আয়নিক কম্পাউন্ডের কোনো বন্ধন নির্দেশী ধর্ম নেই। কেন নেই বলেছিলাম। 6 নম্বরে হচ্ছে আরেকটা কথা তোমাদের বলেছিলাম, আইসোমেরিজম, সমাবয়বতা। যেমন দেখো এটা তৈরি হওয়ার জন্য শুধুমাত্র ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, আর কিচ্ছু না। তাহলে এটা তৈরি হওয়ার জন্য যেহেতু মানে আকর্ষণ বল কাজ করছে, তাই এখানে কোনো সমাবয়বতা কাজ করবে না। এটাও ইনিশিয়াল, এটাও ইনিশিয়াল, এটাও ইনিশিয়াল, যেভাবে থাকুক না কেন ইনিশিয়াল, ঠিক আছে। কিন্তু এখানে সমাবয়বতা ধর্ম কাজ করবে। সমাবয়বতা ধর্ম এবার আমরা ভালো করে বুঝে নেবো, এখনই না বুঝলেও একটু কনসেপ্টটা তৈরি করে নেবো। যেমন মনে করো সাপোজ বলছি, মনে করো গ্লুকোজ, গ্লুকোজের সংকেত আমরা কি জানি, C6H12O6, ঠিক আছে। এত কঠিন বলবো? আচ্ছা একটু বলি না, ঠিক আছে। মনে করো 1 2 3 4 5, এখানে থাকে CHO, এখানে থাকে CH2OH, ঠিক আছে। এখানে OH, এখানে OH, এখানে OH আর এখানে OH, আর বাকি এই জায়গাগুলোতে হাইড্রোজেন থাকে। গ্লুকোজের এইরকমই সংকেত হয়, এইটা যদি হয় তাহলেই গ্লুকোজ। বোঝা গেছে? তুমি বলবে যে ম্যাম কি সমস্যা, এটা তো CHO, এটাও CHOH, এটাও CHOH, এটাও CHOH, এটাও CHOH। তো আমি এত কনফিউশন কেন করব? আমি সরাসরি লিখবো এইরকম ভাবে। সাপোজ আমি নতুন নতুন শিখছি, আমি অত কনফিউশন করতে পারছি না, আমি সমস্ত OH গুলোকে একদিকে লিখে দিলাম আর H গুলোকে একদিকে লিখে দিলাম। তাহলে কি এটা গ্লুকোজ নয়? এটাও তো গ্লুকোজ, একই তো স্ট্রাকচার, সেই কার্বনের সাথে হাইড্রোজেন আর অক্সিজেনই তো যুক্ত হয়ে আছে প্রত্যেকটাতে। তাহলে আমি কেন হঠাৎ করে সেকেন্ড নাম্বারটাকে OH-টাকে এইদিকে লিখবো, বাকি সবগুলোকে এইদিকে লিখবো? কারণ এইটার এইটা দুজনের ফর্মুলাটা সেম, দুজনের বন্ডিং ক্যারেক্টারিস্টিক্সটা সেম, কিন্তু বন্ডিং ওরিয়েন্টেশনটা সেম নয়। দেখো এখানে OH-টা আছে ডান দিকে, এখানে OH-টা আছে বাঁ দিকে, বাকি দুটো সবাই সমান। এ গ্লুকোজ, কিন্তু এটা গ্লুকোজ নয়, এটা অন্য একটা কম্পাউন্ড, এটা গ্লুকোজ। বোঝা গেছে? তাহলে মানে সমাবয়ব বা আইসোমার তাদেরকেই বলবো যাদের কেমিক্যাল ফর্মুলা সেম। এটা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে C6H12O6, কিন্তু দুজন একই ব্যক্তি নয়। এটাই হচ্ছে আইসোমেরিজম। কখন এটা দেখতে পেলাম? যখন বন্ডিং প্রপার্টি গুলো, মানে বন্ডের মধ্যে দিক নির্দেশী ধর্ম চলে এলো। ক্লিয়ার? যখনই বন্ডের ওরিয়েন্টেশনটা চলে এলো, তখনই সেখানে আইসোমেরিজম চলে এলো। যখন কোনো রকম দিক নির্দেশী ধর্ম ছিল না, তখন সেখানে কোনো আইসোমেরিজমও ছিল না। আমি যখন আয়নিক মানে আয়নিক কম্পাউন্ডে পড়েছিলাম, তখন আইসোমেরিজম সম্বন্ধে কিছু বলতে পারিনি। কেন? তখন এই কথাগুলো আমি বললেও তোমরা বুঝতে পারতে না। এখন আশা করি বুঝতে পারছো, আর বুঝতে আরো পারবে যত আমি পরের ক্লাসগুলো করবো, তত। আবার তো এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আশা করি আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে তুলনামূলক আলোচনা করলাম আজকে, এবং এই আলোচনাতে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হলো, অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক আর কোভ্যালেন্ট কম্পাউন্ড এই দুজনটার মধ্যে কি কি ডিফারেন্স আছে, কোথায় ডিফারেন্স আছে, সেই সম্বন্ধেও আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হলো। আশা করি এখানে আর কারো কোনো প্রবলেম নেই। ওকে, তোমরা এরকম তুলনামূলক আলোচনা করবে এবং নিজেদের মধ্যে এবং বন্ধুদের সাথেও এই আলোচনাটা করবে, তাহলে দেখবে মাথার মধ্যে একদম গেঁথে থেকে গেছে, কোনো প্রবলেম হবে না। চলো, স্টে টিউনড।